রুমে ফুল পাওয়ারে এসি ছাড়া থাকায় প্রায় জ্যোতির শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা বেশি মনে হতে ঘুম ঘুম চোখে উঠে বিছানায় বসলো ও। আশপাশটা তাকিয়ে মাথা চুলকে কখন ঘুমালো সেটা মনে করার চেষ্টা করলো। 2-1 মিনিট যেতে ও সবটা মনে পড়লো। লাফিয়ে বিছানা থেকে উঠে রুমের আশপাশটা ভালো করে তাকায়। না, আরিশ ভাইয়া রুমে নেই। এটাই সুযোগ এখনই এখান থেকে কেটে পড়ার। যুথিও তাই করলো। দরজাটা খোলা পেয়ে ছুটে রুম থেকে বের হতে নিলে কারো সাথে ঠাস করে ধাক্কা খেয়ে নিচে পড়তে নিলে ও অনুভব করে ও নিচে পড়ে যায়নি। এটা মনে হতে পিটপিট করে চোখ খুলে দেখে রাফিদ ওর ডান হাত ধরে রেখেছে আর ও নিচের দিক চিত হয়ে ভাসমান আছে। ধন্যবাদ তোমাকে, তুমি না ধরলে হয়তো নিচেই পড়ে যেতাম। তার জন্যই তো ধরলাম, যাতে তুই পড়ে ব্যথা না পাও। যাই হোক, আরিশ কি তোমাকে আঘাত করেছে? না। এই বলে চলে যেতে নিলে রাফিদ জুথির হাতটা ধরে ওর কাছে এনে জুথির মাথাটা ওর বুকের সাথে হালকা চেপে ধরে বলল, ভয় পাওয়ার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। হুম। বৈশাখী সকালের রোদের তাপে মানুষ প্রায় অতিষ্ঠ। বেলা প্রায় 9টা 7 ঘরের দিকে। তানিশা রিকশায় বসে জ্যামের কারণে। উদ্দেশ্য খানবাড়িতে জ্যোতির কাছে যাওয়া। আজ পরীক্ষা নেই, সেই সুবাদে দুজন আজ এক জায়গায় থাকবে তাদের সিদ্ধান্ত। আর তাছাড়া আইসিটি নোট ওর কাছে নেই, দুজনে এক জায়গায় বসে পড়বে, তাই এত সকাল সকাল বের হওয়া। কিন্তু আজ মনে হয় সব জ্যাম ওর কারণেই হয়েছে। না হয় কখন বেরিয়েছে। যেখানে আসতে আধা ঘন্টা সময় লাগে না, সেখানে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত জ্যাম শেষ হচ্ছে না। তাই তানিশা বিরক্ত বেশ। সব ঝামেলা পেরিয়ে মাত্র খানবাড়িতে সবার সামনে এসে থামলো রিকশা। তানিশা ভাড়া মিটিয়ে খানবাড়িতে ঢুকলো। তখন খানবাড়ির সকল মানুষের সকালের খাবার খাওয়ার সময় প্রায় শেষ। যুথিও সবার খাওয়ার শেষে খাবার খেয়ে মাত্র টেবিল থেকে উঠছিল, তখন তানিশাকে আসতে দেখে দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আমার জান পাখিটা তো চলে এসেছে, কিন্তু তোর এত লেট হলো কেন? আরে জানু, বলিস না, মেজাজটা তো আরেকটু হলে গরমই হয়ে যেত, যদিও এখনো গরম। আরে এত গরম গরম না করে দেরি হয়েছে কেন সেটা বল। আরে আমি তো সকালে বেরিয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে এত লেট। তার উপর এত কড়া রৌদ্রে তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এখন একটু পানি খাওয়া বোন। হ্যাঁ, নিয়ে আসছি বলে রান্নাঘরে ফ্রিজ থেকে পানি আনতে চলে যায়। যুথি যেতে আরিশও ফুল রেডি হয়ে নিচে নামছিল, শার্টের হাতা বাড়তে বাড়তে। তখন টেবিলের কাছে পিছন থেকে ঘুরে তানিশাকে দাঁড়াতে দেখে আশপাশটা আর চোখে দেখে বাঁকা হেসে কাছে গিয়ে বলল, তোকে পেছন থেকে দেখলেও ছুতে ইচ্ছে করে। কখন পুরুষালী কণ্ঠ এমন কথা শুনে তানিশা পিছন ঘুরে তাকায় কে বলেছে দেখার জন্য। তানিশা তাকাতে আরিশ 2-3 পা পিছিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, আমার বইয়ের মতো দেখতে চাচিকে। আরিশের মুখে চাচি শব্দটা শুনে তানিশা কপাল কুঁচকে আরিশের দিকে তাকায়। তখন আয়ানও নিচে নামছিল। আয়ানের সাথে তানিশার চোখাচোখি হতে তানিশা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। আয়ান ওদের কাছে এসে তানিশার উদ্দেশ্যে বলল, তুমি কখন এসেছো? আয়ানের মুখে তুমি শুনে আরিশ আয়ানের দিকে তাকিয়ে বলল, কে এই চাচি? আরে ভাই, ও তানিশা, তোমার চাচি না। কি বলো, তানিশা? হুম। এবার আরিশ তানিশার দিকে তাকায়। তাকিয়ে দেখে তার মৌয়ের সাথে এই মেয়ের সম্পূর্ণ মিল। তানিশাকে দেখে আয়ানের দিকে তাকিয়ে বলল, তোর পছন্দ খারাপ না। এই বলে তানিশার দিক তাকিয়ে বলল, তুমি কিছু মনে করো না, আসলে মৌয়ের সাথে তোমার অনেক মিল। এটা যারা সামনে থেকে না দেখবে তারা কখনোই ধরতে পারবে না যে তোমরা দুজন আলাদা মানুষ। তানিশা আরিশের কথা শুনে ওর দিক তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, বুঝলাম, আমাদের মিল আছে, তাই বলে আপনি আমাকে চাচি বলবেন? তানিশার কথা শুনে আরিশ ফিক করে হেসে দেয়। আরিশের পাশাপাশি আয়ানও মুখে হাত চেপে মুচকি হাসে। ততক্ষণে যুথি ঠান্ডা পানি নিয়ে এসে দেখে আরিশ আয়ান তানিশার দিক তাকিয়ে কি যেন নিয়ে হাসছে। এটা দেখে ও তানিশার কাছে এসে বলল, এই নে তোর পানি। তানিশা পানি পেয়ে চেয়ারে বসে সম্পূর্ণটা শেষ করে দম ফেলে বলল,
অনেক ধন্যবাদ তোকে বোন। আয়ান ভাই, তুমি আমার জানুর দিক তাকিয়ে মুখ টিপে টিপে হাসছো কেন? আরিশ জ্যোতির কথা শুনে শার্টের কলার ওপরে জাগিয়ে ঠিক করতে করতে আয়ানের উদ্দেশ্যে বলল, আয়ান, আমি গেলাম, তুই বরং আজকে বাড়ি থাক। এই বলে আরিশ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যস্ত পায়ে চলে যায়। আরিশ চলে যেতে বাড়ির প্রায় সব মানুষ বসার ঘরে উপস্থিত হয়। লিমা খান তানিশাকে দেখে মুচকি হেসে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, আরে তানিশা আম্মু, তুমি? হ্যাঁ আন্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তোমার আম্মু কেমন আছে? হ্যাঁ, তারা সবাই ভালো আছে। তুমি তো আমাদের বাসায় আসোই না, আজ এসেছো, যেতে পারবে না? কি বলেন আন্টি, আমি তো সপ্তাহে একবার হলেও আসি, আর আপনি বলছেন আমি আসি না? সে হলেও আজকে তোমাকে যেতে দেব না। তানিশার সাথে সকলের প্রায় মোটামুটি কথা হয়েছে। মেয়ে হিসেবে তানিশাকে খানবাড়ির সকলের পছন্দ, বিশেষ করে লিমা খানের। ওনার মনে সুপ্ত ইচ্ছা ছেলের বউ বানানোর, কারণ আয়ান ওনাকে বলেছে সে তানিশাকে পছন্দ করে। উনি মা হিসেবে ছেলেদের পছন্দকে সবসময় প্রায়োরিটি দেয়। তানিশা সকলের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে জুথির সাথে ওর রুমে চলে যায়। সময়টা প্রায় দুপুরবেলা। জুথি তানিশা নোট কমপ্লিট করে মাত্র বিছানায় গোল হয়ে বসল। জুথি নোটগুলো গুছিয়ে রাখতে রাখতে বিরক্তি ভঙ্গিমা নিয়ে বলল, থুর বালের মাথা, এই আইসিটি চ্যাপ্টার শেষ হলে এক বাঁচা বাঁচি। এটা ম্যাথমেটিক্সের থেকেও কঠিন। মানলাম তোর কথা, কিন্তু কথায় কথায় এত বাজে কথা বলো কেন? তুই কথা বলিস না তো ললিতা। শোন, তুই যে আমার সাথে কথায় কথায় বাল বলিস, তোর জন্য একটা বাল ঘরের নামতা বানিয়েছি। কি? শুনবি? জুথি তানিশার দিককে কৌতূহল হয়ে তাকাতে দেখে তানিশা গলা খাকারি দিয়ে বলল, আমি শিওর আমার নামটা শুনে তুই আর জীবনে কোনোদিন বাজে কথা বলবি না। এই বলে ওর বানানো নামতাটা শুরু করলো। 12 অক্ষে 12 বাল ফালাইতে পারো, 12 দুগুণে 24 বাল হালাইয়া আন্ডা বান্দিস, 3 12 36 বা। ওর বাকি নামটা শেষ করার আগে দরজার দিকে চোখ পড়ে, দেখে আয়ান হাঁ করে ওর দিকে তাকিয়ে। হুট করে আয়ান মেঝেতে ঠাস করে পড়ে সেন্সলেস হয়ে যায়। তানিশাকে থামতে দেখে সাথে দরজার দিকে কিছু পড়ার শব্দ পেয়ে জুথি তাড়াতাড়ি সেদিকে তাকিয়ে দেখে আয়ান মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে। এটা দেখে ও দৌড়ে আয়ানের কাছে গিয়ে গালে চাপড় দিতে দিতে বলল, ভাই, ও ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? আয়ান কিছুক্ষণ হয় জুথির রুমের সামনে এসেছিল। তখন তানিশা মাত্র ওর বিখ্যাত নামটা শুরু করে যাচ্ছিল জুথিকে শোনানোর জন্য। আর তখন আয়ান তানিশার এমন নামতা শুনে তানিশার বুঝতে বাকি থাকে না আয়ান ওর নামটা শুনেই কোমায় চলে গেছে। তাই 2-3 বার পরপর ঢোক গিলে কাচুমাচু করে বিছানার এক কোণায় গিয়ে বসলো। আয়ান কথা বলছে না দেখে জুথি রুম থেকে পানি নিয়ে আয়ানের মুখের ওপর ছিটাতে আয়ান পিটপিট করে চোখ খুলে তাকায়। আয়ানকে তাকাতে দেখে জুথি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাক, তুমি ঠিক আছো, এতেই অনেক। আয়ান জুথিকে পাশ করে বিছানার উপর গোল হয়ে বসে থাকা তানিশাকে একবার দেখে বলল, বোন, আমি ভুলবশত তোর রুমে ফোনটা ফেলে এসেছি, তুই একটু কষ্ট করে খুঁজে নিয়ে আয়। আচ্ছা, আমি নিয়ে আসছি। এই বলে আয়ানের রুমের দিকে চলে যায়। জুথি চলে যেতে আয়ান তানিশার দিক তাকিয়ে বাঁকা হেসে ওর দিকে এগোতে এগোতে বলল, তুমি কি যেন নামটা বলছিলে এতক্ষণ আমার বোনকে? আয়ানকে এমন হাসতে দেখে এবং ওর কাছে এগোতে দেখে বিছানার চাদর খামচে ধরে বলল, কই, আমি তো কিছু বলিনি। সত্যি? কিন্তু আমি তো শুনলাম মনে হয়। এই বলে তানিশার একদম কাছে গিয়ে ওকে 2 হাতের মাঝে করে নিয়ে আবারও বলল, তুমি যে এত সুন্দর নামটা বলতে পারো সেটা আমার জানা ছিল না। বলে ওর দিক আরেকটু ঝুঁকতে নিলে জুথি রুমের মধ্যে ঢুকে বলল, ভাই, তোমার ফোন। ব্যাস এতটুকু বলেই সামনে তাকাতে দেখে এমন দৃশ্য। আয়ানও কিছুটা অপ্রস্তুত হয়ে তানিশার ওপর থেকে উঠে এসে ওদের কিছু বলতে না দিয়েই রুম থেকে বেরিয়ে যায়। কি হলো এটা? অবাক হয়ে জুথি বলল,
আমি জানি না। হল কেন্দ্র থেকে দুই বান্ধবী আইসিটি পরীক্ষা শেষ করে একসাথে বের হয়ে দুজনে বেশ খুশি, কারণ আজ তাদের সবচেয়ে কঠিন সাবজেক্টে আজকে শেষ। তাছাড়া পরীক্ষাটা বেশ ভালো হয়েছে, তাই খুশি মনে দুজন গল্প করে একসাথে রিস্কায় উঠে বাড়ি আসে। বাড়ির অনেকটা কাছে আসার পরে তানিশা রিস্কা থেকে নেমে চলে যায়। জুথিও চলে আসে। জুথি রিস্কা থেকে নেমে বাড়িতে ঢোকার সময় ওর পাশ দিয়ে আরিশও তখন বাইক নিয়ে বাড়িতে ঢুকছিল। জুথি আরিশকে দেখে তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে নিলে আরিশ বাইক পার্কিংয়ে রেখে তার মৌকে তাড়াহুড়ো করে ভিতরে ঢুকতে দেখে সেও তার পিছনে যায়। দুজনে প্রায় একসাথে বাড়িতে ঢুকে। আরিশ চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। অতঃপর আস্তে করে জুথির কাছে গিয়ে টুপ করে ওর বাঁ গালে চুমু খেয়ে মাথাটা চুলকাতে চুলকাতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। হঠাৎ এমন হওয়ায় জুথিও চমকে উঠে আশপাশটা তাকায়। না, আপাতত আশপাশটায় কেউ নেই দেখে জুথি আরিশের যাওয়ার দিকে তাকিয়ে গালি দিয়ে বলল, লুচ্চা, এক নাম্বার লুচ্চা একটা বেটা, যখন দেখে খালি চুমু খায়। এই বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। কড়া রোদের মধ্যে ভার্সিটি শেষ করে ইভা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি আসার জন্য রাস্তার এক কিনারে দাঁড়িয়ে ওয়েট করছিল গাড়ি আসার জন্য, কারণ বাড়ি থেকে কড়া আদেশ, ইউনিভার্সিটিতে বাড়ির গাড়ি ছাড়া আসা যাবে না। তাছাড়া ওনাদের বাড়ি থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রায় 30 মিনিটের মতো লাগে গাড়িতে আসতে। তাছাড়া আজকের বাড়ি ফেরার আগে ভার্সিটি বৈশাখী প্রোগ্রামের জন্য সাদা কাপড় কিনতে হবে। ওর কিছুক্ষণ ওয়েট করার পর গাড়ি চলে আসে। ইভা গাড়ি আসতেই ড্রাইভারকে আগে কাপড়ের শপে নিয়ে যেতে বলে। ড্রাইভার কিছুক্ষণ ড্রপ করার পরে ওরা গিয়ে থামে নয়ার লেডিস ফ্যাশন হাউসের সামনে। শপে এসে ইভা গাড়ি থেকে নেমে দেখে বিশাল বড় এক সাদা বিল্ডিংয়ের ওপর লেখা নয়র লেডিস ফ্যাশন হাউস। তার ও পাশে ডিজাইন করে বড় করে লেখা ইমরান খান রনি, প্লিজ ওয়েলকাম। ইভার বাহিরের ভিউটা দেখা হয়ে গেলে মনে মনে বলে, বাইরের ডিজাইনটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, না জানি ভিতরে ভিউটা কত সুন্দর করেছে। এসব ভেবে ইভা শপের ভিতরে ঢুকে। কাচের দরজাটা খুলে ইভা শপের ভিতরে ঢুকতে কিছুটা অবাক হয়, কারণ এও ভিতরে ঢুকতে দুজন সেলসম্যান ওর হাতে একটা গোলাপ দিয়ে বলল, স্বাগতম ম্যাম আমাদের এখানে আসার জন্য। আর যারা আমাদের এখানে প্রথম আসে আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। বাবা, আপনাদের পরিবেশটা অনেক সুন্দর। এটা আমাদের মালিকের পরিকল্পনা। দেখেই বোঝা যাচ্ছে আপনাদের মালিক অনেক সুখীন। এই বলে ইভা শপের ভিতরে ঢুকে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। আশেপাশটা দেখতে দেখতে হুট করে কার সাথে ধাক্কা লেগে দুজনেই মেঝেতে পড়ে যায়। ইভা পড়ে যেতেই জামা ঝেড়ে উঠতে উঠতে বলে, সামনে পড়ে যাওয়া লোকটা ইভার থেকে মিষ্টি কণ্ঠে সরি বলতে শুনতে কিছুটা অবাক হলো, কারণ দোষ তো ইভার না, দোষটা সম্পূর্ণ ওর। তাই উঠে ইভার দিকে তাকিয়ে বলল, আসলে দোষ আপনার নয়, আমার। আমি তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম তখন। এতটুকু বলে ইভার মুখশ্রীর দিকে চোখ পড়তেই লোকটার দুটো চোখ যেন সামনে থাকা মধ্যে আটকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে ইভাকে সূক্ষ্মভাবে দেখার মধ্যে ইভা বলল, আচ্ছা, সমস্যা নেই, কিন্তু আপনি লেডিস শপে কি করছেন? এখানে তো ছেলেদের কোনো পোশাক বিক্রি করা হয় না। সামনে থাকা লোকটার ইভাকে দেখা হয়ে গেলে ইভার কথায় মুচকি হেসে বলল, আপনার কথা ভুল হচ্ছে, আমি এখানে শপিং করতে আসিনি। তাহলে আপনি লেডিস হাউজে কি করছেন? ওদের কথায় একজন সেলসম্যান বলে, ম্যাম উনি আমাদের শপের মালিক। ইভার সেলসম্যানের কথায় রনির দিকে তাকিয়ে বলল, ওহ, আপনি তাহলে ইমরান খান রনি। আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আমি সুমাইয়া খান ইভা। বাসা কোথায় তোমাদের? গুলশান খান বাড়ি। মির্জানি? ভ্রুকুচকে কনফিউজড হয়ে হুম। ইভাকে বলতে শুনে রনি কিছুটা খুশি হয়ে বলল, ও, তোমাদের তো আমরা চিনি। এবার ইগল টিমে তোমার ভাই নেতৃত্বে দাঁড়িয়েছে, তাই না? হ্যাঁ, আমার বড় আব্বুর ছেলে।
আচ্ছা, আমাকে এখন বের হতে হবে। নাইস টু মিট ইউ অ্যান্ড আই উইল সি ইউ অ্যাগেইন। এই বলে ইভাকে একটা হাসি উপহার দিয়ে চলে যায়। জুথি তখন রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফারির রুমে গিয়ে দেখে ফারি বিছানায় শুয়ে শুয়ে কোরিয়ান মুভি দেখছে। ফারি শুধু কোরিয়ান মুভি না, তার পাশাপাশি ইংলিশ মুভিও দেখে। তার নাকি বিদেশি ছেলেদের অনেক ভালো লাগে। সুযোগ পেলে নাকি সে বিদেশি ছেলে একটা ছেলেকে বিয়ে করে নিত, এমনটা তার কথা। জুথি ফারির কাছে এসে ওর ফোনটা ছো মেরে ওর কাছে নিয়ে বলল, তোর মুভি দেখা হলে চল গিয়ে গোসল করি। মুই তো আফা আম্মের লাইগা অপেক্ষা করতে আসিলাম, কখন আম্মে আইবেন। যাজ্ঞা, আম্মের পরীক্ষা হান কেমন হইছে? আলহামদুলিল্লাহ। ওই তুই ঠিক করে কথা বল। আমি ঠিক করেই কথা বলি। বাই দ্য ওয়ে, কিসটা কিন্তু সেই ছিল। ফারির কথা শুনে জুথি মুখটা কাচুমাচু করে বলল, মানে? আসলে আমি কোরিয়ান মুভিতে মাত্র দেখলাম। মুখ টিপে হেসে বলল। জুথি ফারির কথা শুনে হাঁপ ছেড়ে বলল, ও তাই বল, আর চল এখন। ওরা গোসলের জন্য রুমে থেকে বেরোনোর সময় আরিশের চোখ পড়ে। আরিশের তার মৌকে গোসল করতে যেতে দেখে মুচকি হেসে তোয়ালে নিয়ে জুথির পিছু পিছু আসতে নিলে হঠাৎ করে জুথির চোখ পড়ে আরিশের দিকে। আরিশকেও তোয়ালে নিয়ে নিচে নামতে দেখে বুঝে যায় আরিশ গোসলের জন্য আসছে। তাই জুথি ওখানে দাঁড়িয়ে পড়ে। ফারির হাত ধরে বলল, আমি বাহিরে গোসল করব না, আমার ওয়াশরুমে করব। কেন? ফারি কপাল কুঁচকে। আমি আসলে জুথির কথার মধ্যে রাফিদও সেখানে উপস্থিত হয়ে জুথির দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? রাফিদের কথায় ফারি আগ বাড়িয়ে বলল, গোসল করতে যাচ্ছিলাম। ও, আমিও তাহলে সুইমিং এ গোসল করব। কিন্তু তুই তো সুইমিং এ গোসল করো না। করি না তো কি হয়েছে, আজকে করব। জুথির দিকে তাকিয়ে রাফিদের কথায় আরিশ রাফিদের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই গিয়ে সুইমিংয়ে গোসল কর। আর তুই ভাবলি কি করে মৌ তোর সাথে গোসল করবে? রাফিদ আরিশকে ওর কাঁধে হাত রাখতে দেখে বিরক্তি নিয়ে ওর কাঁধ থেকে হাতটা সরিয়ে বলল, সেটা না হয় জুথি বলো। কেন? আমি বলেছি তাতে তুই শুনতে পাসনি? দাঁত কিরমির করে বলল। জুথি, তুমি বাইরে গোসল করবে? রাফিদ জুথির দিকে তাকিয়ে বলল। জুথি কিছু বলতে যাবে তার আগেই আরিশ হুঙ্কার দিয়ে বলল, বললাম না মৌ তোর সাথে গোসল করবে না। আরিশের হুঙ্কার দেখে জুথি ভয়ে পিছিয়ে যেতে নিলে রাফিদ জুথির কাছে গিয়ে বলল, তুমি ভয় পেও না, আমি আছি তো। জুথি রাফিদকে ওর কাছে এগোতে দেখে আরও দুপা পিছিয়ে যেতে নিলে আরিশ জুথির হাতটা থাবা মেরে ধরে বলল, তুই আমার সাথে চল, তুই আমার সাথে গোসল করবি। এই বলে জুথির হাত ধরে হাঁটতে নিলে রাফিদ জুথির অন্য হাত ধরে টেনে ধরে আরিশের দিকে তাকিয়ে বলল। ওর হাতটা ছাড় আরিশ। আরিশ একবার রাফিদের ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে তো একবার রাফিদের দিকে তাকাচ্ছে। আরিশ রাগকে কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে বলল, ছাগলের পুত, মৌয়ের হাত ছাড়। মুখের ভাষা ঠিক করে, তুই ওর হাত ছাড়। না ছাড়লে কি করবি তুই? আমার যদিও তা পারবি না, শুনে রাখ, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না। জোরে চিৎকার করে। আরিশকে চিৎকার করতে দেখে রাফিদ জুথির হাতটা আস্তে ছেড়ে দেয়, কারণ রাফিদ যতক্ষণে হাত না ছাড়বে আরিশ এভাবেই চিৎকার চেঁচামেচি করবে। আর তখন বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়ে আরিশকে নয় বরং জুথিকে ভুল বুঝবে। আর মামনি সে তো একবারও ভাববে না জুথির গায়ে হাত তুলতে। তাই রাফিদ সব কিছু চিন্তা করেই হাতটা ছেড়ে দেয়। রাফিদ জুথির হাত ছেড়ে দিতে আরিশ জুথিকে টান মেরে ওর কাছে এনে পাজাকোলা তুলে দপদপ পায়ে পা ফেলে ওর রুমের দিকে হেঁটে সোজা ওয়াশরুমে ঢুকে জুথিকে বাথটবের ওপর ঠাস করে ফিক্কা মেরে ওয়াশরুমের দিকে বের হয়ে যায়। রুমের দরজাটা দিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে জুথিকে এক টান দিয়ে বাথটব থেকে উঠিয়ে দাঁড় করিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে দুজন একসাথে ভিজে চুপচুপ হচ্ছিল। কারো মুখে কোনো কথা নেই, শুধু শোনা যাচ্ছিল দুটো মানুষের ঘন ঘন নিঃশ্বাস। জুথিকে চুপচাপ থাকতে দেখে আরিশ বন্ধ চোখ জোড়া খুলে জুথির আদলের দিকে তাকিয়ে দেখে জুথির বন্ধ চোখ জোড়া অনবরত কাঁপছে, পাশাপাশি গোলাপি ঠোঁট দুটোও কাঁপছে।
আরিশ জ্যোতির দিকে তাকিয়ে নিজের চৈতন্য হারায়। আস্তে আস্তে করে জ্যোতির ঠোঁট দুটো পরম যত্নে ওর সাথে আবদ্ধ করে চুষতে থাকে। আরিশ জ্যোতির ঠোঁটে চুমু খেতে জ্যোতির সাথে সাথে চোখ দুটো বড় করে তাকায়। অতঃপর আরিশের থেকে ছাড়া পেতে আরিশের বুকের ওপর থাপড়াথাপড়ি শুরু করে দিল। আরিশের কাজে বিপত্তি বাজাতে আরিশ জ্যোতির ঠোঁট ছেড়ে জ্যোতির দিকে তাকিয়ে কিছু বলবে, তখন ওর চোখ পড়ে জ্যোতির স্বর্ণ গলার চেন পরা ঝকঝক করা গলা ওর ঘাড়ের দিকে। আবারও আরিশ ওর কন্ট্রোল হারায়। জ্যোতি ঝুঁকে জ্যোতির ঘাড়ের দিকে চুমু খেতে গেলে জ্যোতি আরিশকে নিজের থেকে ঠেলে সরিয়ে বলল, আপনাকে আমি সহ্য করতে পারি না। আপনার এমন কাজে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। প্লিজ আমার কাছ থেকে সরুন। আরিশ জ্যোতির কথায় পাত্তা না দিয়ে জ্যোতিকে টেনে ওর কাছে এনে ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে নিঃশাক্ত কণ্ঠে বলল, যদি আর একবার নড়াচড়া করিস তো আমি তোকে রেপ করব এখন, অ্যাজ ইউ উইশ। জ্যোতি আরিশের কথায় কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, কারণ আরিশের কাজে ডিস্টার্ব হলে সে যেটা বলেছে সেটাই করবে। কিন্তু আরিশের এমন বিহেভিয়ার দেখে জ্যোতি জোরে কান্না করে দিয়ে বলল, প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না তো। আপনাকে নিতে পারছি না। প্লিজ আমাকে ছাড়ুন। আরিশ জ্যোতির কান্না শুনে ওর থেকে সরে আসে। আরিশ জ্যোতির থেকে সরে আসতেও জ্যোতির কান্না থামছে না দেখে আরিশ কথা ঘুরাতে বলল, গলায় কি পড়েছিস এইসব? জ্যোতি আরিশের কথায় ওর গলার দিকে তাকিয়ে এক হাত গলার চেইনের উপর দিয়ে বলল, চেইন পরেছি, দেখতে পারছেন না? এটা এক্ষুনি খুলে ফেল। না, এটা খুলবো না। চোখের পানি মুছে জ্যোতির মুখে খুলব না শুনে আরিশের জ্যোতির গলা থেকে চেনটা টান মেরে খুলে ওর হাতে নিতে নিতে দেখে জ্যোতি আবারও কান্না করে দিয়ে বলল, কি করলেন এটা আপনি? কত কষ্ট করে টাকা জমিয়ে এই ছোট পেন্ডেন্ট সহ চেইনটা কিনেছিলাম, আর আপনি সেটা ছিঁড়ে ফেললেন। জ্যোতিকে আবারও কান্নাকাটি করতে দেখে আরিশ বিরক্ত হয়ে বলল, কয় টাকা জমিয়ে কিনেছিস? 1260 টাকা। একটা টাকা আমার থেকে কম রাখেনি। আর আপনি? জ্যোতির অভিমানী কণ্ঠ শুনে আরিশ শব্দটা টেনে বলল, এত টাকা? হুম। আরিশ জ্যোতির কথা শুনে হাসবে না কিছু বলবে কিছুই ভেবে পাচ্ছে না, শুধু ওর দিকে তাকিয়ে আছে। আরিশকে ওর দিক তাকিয়ে থাকতে দেখে জ্যোতি বলল, আমার ছোট পেন্ডেন্ট সহ চেন পরতে অনেক ভালো লাগে। আমার চেনটা দিন, আমি জোড়া লাগিয়ে পরবো। অনেকক্ষণ হয়ে গেছে, ভিজে আছিস, ঠান্ডা লাগবে, চেঞ্জ করে নি। আপনি কি বোকা? মানে? আপনি তো কিডন্যাপারদের মতো আমাকে কোলে করে নিয়ে এসেছেন। আমি কি জামা কাপড় আনতে পেরেছি যে চেঞ্জ করে নেব? সমস্যা নেই, আমারটা পরে নে। তখন জ্যোতি বাধ্য হয়ে আরিশের একটা টি শার্ট সাথে ওর থেকেও বড় একটা ট্রাউজার পরে নেয়, কারণ জ্যোতি তখন আরিশের কথাই না করে ফারিকে ডেকে দিতে বলেছিল। কিন্তু আরিশ জ্যোতির কথার কোনো পাত্তা দিচ্ছিল না বলে জ্যোতি আরিশের দেওয়া সাদা টি শার্ট ও ছাই বর্ণের একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরিশ ওর বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আরিশকে বারান্দায় দেখে জ্যোতি এক দৌড়ে রুমের দরজা খুলে জ্যোতি চলে যেতে আরিশ রুমের দিক ঘুরে দরজার দিকে তাকিয়ে বলল, কত পালাবে মৌচাক, সেই ঘুরে ফিরে আমার ঘরেই আসতে হবে। জ্যোতি আরিশের রুম থেকে এসে ওর পরার জামা বের করে ট্রাউজারটা খুলে কালো প্যান্ট কাট একটা সালোয়ার পরে নিয়ে যখন জামা পরতে নিবে তখন ওর চোখ পড়ে ওর গায়ে পরা আরিশের টি শার্টের দিকে। জ্যোতি টি শার্টটা গলার কাছ থেকে একটু উঁচু করে ঘ্রাণটা নিয়ে দু চোখ বন্ধ করে। খুলতে চোখ জোড়া পানিতে ভরে যায়। আজ কত বছর পর নির্ভয়ে প্রিয় মানুষটার গন্ধ নিল। চোখের পানিটা মুছে পরপর প্রিয় ঘ্রাণটা কয়েকবার শুকে নিল। হঠাৎ রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখে রোদ রাগী চোখ নিয়ে ওর দিকে তেড়ে আসছে। এটা দেখে চোখের পানি ভালো করে মুছে জ্যোতি কণ্ঠ খাদে নামিয়ে বলল, রোদাপুতু। ওর বাকি কথা শেষ করার আগেই রোদ জ্যোতির গালে ঠাটিয়ে থাপ্পড় দিল। ঠাস ঠাস, তোর লজ্জা করে না? নিষেধ করার পরও আরিশের রুমে গিয়েছিস, বেয়াদব একটা।
পরপর দুটো থাপ্পড় খেয়ে আপনা আপনি যুথির চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। যুথির মুখ থেকে ফোপানোর শব্দ শুনে রোদ যুথির থুতনিটা ওর দিক করে বলল, তোর নাটক দেখতে আসিনি আমি। কি কি করেছিস আরশির সাথে সত্যি করে বল। যুথি ফুপিয়ে কাঁদতে কাঁদতে রোদের কথার তাৎপর্য না বুঝে বলল, আপু মানে উল্লে আসছে আমার নেকা, সুন্দর চেহারা দেখিয়ে উঠতি বয়সে ফুর্তি মেটাতে গিয়েছিলিস তাই না? রোদের এমন জঘন্য কথা শুনে যুথি অনুনয়ের কণ্ঠে বলল, আপু তুমি ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা সঠিক আমি সেটা বুঝি না। একটা ছেলে রুমে গিয়ে তারই পোশাক পরে বের হয়েছিস, নিশ্চয়ই তোদের মধ্যে অনেক কিছু হয়েছে। ছি আপু, তুমি এসব কি বলছো? আমার মেজাজ এমনি গরম, সত্যি কথা বল। দেখো আপু, তুমি যেসব ভাবছো সম্পূর্ণ ভুল। আমি ওর সম্পূর্ণ কথা শেষ করার আগে দরজায় করাঘাত করার শব্দ পেয়ে দুজনেই সেই দিকে তাকায়। রোদ দরজার দিক থেকে চোখ সরিয়ে যুথির দিকে তাকিয়ে বলল, আমি যে তোকে চর মেরেছি এটা তুই কাউকে বলবি না, আর যদি বলিস। না আপু, আমি কাউকে বলবো না। হ্যাঁ, আমি দরজা খুলছি। এই বলে রোদ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে ফারি ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। ফারি রোদকে দেখে বলল, কিন্তু তুমি তো সুইমিংয়ে গোসল করো না। সেটা কি তোকে বলতে হবে? তুমি এই রুমে কি করছো? না, তুমি তো কোনো কারণ ছাড়া এই রুমে আসো না, তাই জিজ্ঞেস করলাম। আমি যাচ্ছি। এই বলে একবার যুথির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ চলে যেতেই ফারি যুথির কাছে এসে ওর দিক তাকাতে ফারির চোখ পড়ে যুথির গালে থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের দাগ দেখে ফারি ভ্রুকুচকে বলল, তোর গালে দাগ কিসের? নিশ্চয়ই রোদ আপু মেরেছে, তাই না? আরে না আপু, মারতে যাবে কেন? তাহলে আরিশ ভাই মেরেছে? না না, উনি মারেনি। তো আমাকে মিথ্যা বলছিস কেন? রোদ আপু যে মেরেছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আসলে দাঁড়া, আমি আরিশ ভাইয়ের কাছে বিচার দিব। আরে না না, প্লিজ দেখ, এমনটা করিস না তো। আমি ওনার রুমে গিয়েছিলাম, এইটা ভেবে আপু মেরেছে। তোর ভাইয়ের রুমে যাওয়ার সম্পূর্ণ রাইট আছে তাহলে? কোনো রাইট নেই আমার ফারি। কখন অন্যদিকে তাকিয়ে, আছে মো। বললাম তো নেই। মো, তুই ভাইয়ের দেখ ফারি, আমি এসব কোনো কথা শুনতে চাই না। তুই আমার রুম থেকে যা। তুই না শুনলে ওটা সত্যি। কোনো সত্যি নেই। আমার কাছে মিথ্যে বলবি না। তুই যে এখনো ভাইয়ের কথা মনে করে বালিশ ভিজাস, সেটা কি আমি জানি না? তুই যাবি? কেন আমি যাব কেন? তুই তোর অনুভূতি লুকাচ্ছিস। তুই ভাইকে ভালো। দেখ ফারি, আমার এইসব কথা শুনতে ভালো লাগছে না। দেখ, তুই মানিস আর না মানিস, আজ তোকে স্বীকার করতেই হবে। তোর মনে আছে 1.5 বছর আগের কথা, যখন তুই মাত্র 8-এ পড়তি? তখন এক বিকেলে গার্ডেনে বসে আমরা সবাই চিরকুট খেলছিলাম। যুথি ফারির কথাই মনে পড়ে সেই 1.5 বছর ফেলে আসা আগের ঘটনা। সময়টা প্রায় পড়ন্ত বিকাল, মানে দিনের সেই সময়টা যখন বিকেল প্রায় শেষ হয়ে আসে, সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, আলো একটু নরম হয়ে নিভে নিভে আসে, আর চারপাশে এক ধরনের শান্ত আবছা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। ঠিক এই সময়টা খানবাড়ির ছেলে মেয়েদের আড্ডা গল্প গান করার সময় হয়। কখনো কখনো আয়ানও থাকে, যদি ওর কোনো জরুরি কাজ না থাকে। আজ আয়ানের কাজ থাকায় সে এই সময়টা আর তার বোনদের দিয়ে দিতে পারেনি। যদিও আয়ান না থাকলেও তাদের আড্ডা মিস হবে না, আর আজকে তারা চিরকুট খেলবে এটাই সিদ্ধান্ত। সেই অনুযায়ী রোদ, ইভা, ফারি, যুথি, মনি সব কিছু ঠিকঠাক করে আসর জামালো সবাই মিলে। আর এই নিয়মটা কাচের বাটিতে অনেকগুলো কাগজ নিয়ে, তাতে অনেক কিছু লেখা থাকবে। যারটা যেটা ইচ্ছা করবে সেই কাগজটা উঠিয়ে সেখানে যেটা লেখা থাকবে সেটা করবে। প্রথমে ইভা একটা চিট নাড়াচাড়া করে উঠিয়ে খুলে দেখলো তাতে লেখা, মা বাবাকে কতটা ভালোবাসো সেটা মিন করে ছোট্ট একটা কবিতা বলো। ইভার চিরকুট দেখা হয়ে গেলে সবার দিক তাকিয়ে বলল,
নিঃশ্বাসে ভরে আছে মা বাবার নাম। তাদের ছায়াতেই আমার সব শান্তি। বাবার হাত ধরেই হাঁটতে শিখেছি। মায়ের চোখে ছেয়ে স্বপ্ন লিখেছি। আজ দূরে এসে বুঝি খুব ক্লান্ত আমি। ভালোবাসার খামে নেই আগের সেই অভিমান। ভুলে যাই মাঝে মাঝে, তবুও মন কাঁদে। একবার তুমি যদি ফিরে আসতে বাবা। ইভা এতটুকু বলে থেমে বলল, আমার আর মনে আসছে না। এর থেকে বেশি এগুলে আব্বুর কথা খুব মনে পড়ে যাবে। আর তখন সবগুলো আবেগী হয়ে কেঁদে দিব। এখন রোদকে বল চিরকুট ধরতে। রোদ চিরকুট ধরে দেখে তাতে লেখা, আমাদের বাসার জন্য আজ সন্ধ্যায় নাস্তা বানাতে হবে। এটা দেখে রোদ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বলল, হে মাবুদ, আমার কপালেই কেন এত বড় ঝামেলা জুটালে। রোদের কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। ফারি তো বলেই ফেলল, তোর এটা পাওয়াই উচিত। ফারি রোদকে বলে জুথির দিকে বাটিটা ধরে চিরকুট উঠাতে বললে জুথি উপর থেকে একটা চিরকুট হাতে নিতে তাতে লেখা, তোমার প্রিয় মানুষকে ডেডিকেট করে একটা গান শোনাও আমাদের। জুথি চিরকুটে প্রিয় মানুষ বলতেই প্রথমেই ওর চোখে ভেসে ওঠে আরিশের মুখটা। সাথে সাথেই ওর মনটা বিষিয়ে যায়। বেরিয়ে আসে ভিতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু সবাই তো নাছোড়বান্দা। চিরকুট যেহেতু ধরেছে এখন সে বলতেই হবে, এখন খেলতেও হবে। তাই চোখটা বুজে আরিশের কথা মনে করে গান গাইতে শুরু করলো। ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি। ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি। জুথি আর গানটা সম্পূর্ণ শেষ করতে পারেনি। তার আগেই ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কান্নার বেগ বেড়ে যেতে যেতে জুথি খেলা রেখে উঠে দৌড়ে সোজা ও রুমে গিয়ে বিছানার ওপর উপর হয়ে শুয়ে হাতের ওপর মাথাটা রেখে অঝরে কান্না করতে লাগলো। কিশোরীর মন আজ আরিশকে তার ভীষণ প্রয়োজন। এটা সে কাকে বোঝাবে? সে মারাত্মক পরিমাণ ভালোবাসে আরিশকে। কেন চলে গেছে? কেন কেন কেন? জুথি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আরিশ ভাই, আপনি আমার সেই জায়গায় থাকেন যে জায়গায় শত খুঁজলে না পাওয়া যাবে না, অনুভব করা যাবে। শুধু এক আকাশ ভরা তিক্ততা নিয়ে পড়ে আছি আপনার প্রলয়ে। ফিরে আসুন না, আবারও সেই আগের মতো মৌ বলে ডাকুন না। আপনার মৌ আপনাকে খুব মিস করছে। ফিরে আসুন, আই এম ওয়েটিং ফর ইউ। ইয়েস, ওয়েটিং। প্লিজ কাম ব্যাক ভাইয়া, প্লিজ কাম। তখন জুথি ওখান থেকে চলে আসতে সবাই খেলা থেকে উঠে আসে। রোদ ওখান থেকে এসে ওর রুমে যায়। ইভা বোনকে এভাবে চলে যেতে দেখে বোনের রুমে আসতে নিলে ফারি আগ বাড়িয়ে ইভার হাত ধরে বলে, আপু তুমি থাকো, আমি যাই। ইভা ও আর নিষেধ করে না, ফারিকে যেতে বলে। ফারি জুথির রুমে এসে জুথির কান্নার পাশাপাশি বলা কথাগুলো শুনে জুথির পিঠের ওপর হাত রেখে বলল, মো তুমি ফারির কথা শেষ করার আগেই জুথি উঠে বসে ফারির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ফারি, সব কিছু ছিন্ন হওয়ার পরেও আজও ভালোবাসি তো আমি ওনাকে। তাহলে উনি কেন আমার কাছে ফিরে আসছেন না? তুই এভাবে কান্না করলে কিভাবে হবে বল? আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না তো। ভাইয়া চলে আসবে, এভাবে ভেঙে পড়িস না। জুথি তখনও ফারিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। বর্তমানে জুথি এসব কিছু ভাবার মধ্যে ফারি জুথিকে ওর দিকে ঘুরিয়ে ওর দুবাহুতে হাত রেখে বলল, কি হলো, কোথায় হারিয়ে গেলি? চুপ করে থাকবি না। এই 1.5 বছরের নিশ্চয়ই তোর ভালোবাসা ফুরিয়ে যায়নি। জুথি ফারির বারবার এক কথাই ওর হাত থেকে ফারির হাত সরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি, বাসতাম, বাসবো, কিন্তু আমার তাকে প্রয়োজন নেই। তাকে আমি যতটা পরিমাণ না ভালোবাসি তার থেকেও বেশি ঘৃণা করি। তুই ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
তুই এখন যা, যা শোনার সেটা তো শুনেছি। সময়ের বেগ টেনে কেটে গেছে 2 দিন। আরিশ রাজনৈতিক কাজে প্রায়ই রাত করে বাড়ি ফিরে। বাসায় খুব কমই থাকা হয় তার। আরিশ আজ তার বেরোয়নি। আয়ানকে পাঠিয়েছে, তার নাকি কোনো প্রোডাক্ট আসবে। সময় সকাল 11:20। খান বাড়ির মহিলারা রান্নার কাজে ব্যস্ত। মনি স্কুলে গেছে, জুথির আজকে পরীক্ষা নেই, তাই ও ওর রুমে। ইভা ভার্সিটি গেছে। রোদ ফারি বসার ঘরে টিভি দেখছে। এমন সময় দরজায় কলিং বেল বাজতে রোদ উঠে দরজা খুলে দিতে দেখে একজন ডেলিভারি চার্জম্যান দাঁড়িয়ে আছে। ওনাকে পার্সেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ বলল, কে অর্ডার দিয়েছে? আরিশ খান কোথায়? ওনার পার্সেল এসেছে, ওনাকে ডেকে দিবেন। আমার কাছে দিন, আমি দিয়ে দিব। ডেলিভারি ম্যান রোদের হাতে পার্সেলটা দিয়ে বাইক নিয়ে চলে যায়। ডেলিভারি ম্যান চলে যেতে রোদ পার্সেলটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়। এত ছোট পার্সেলে কি অর্ডার করেছে আরিশ? রোদ ভ্রুকুচকে প্রাইসের দিকে তাকাতে চোখ দুটো ছানা বরাদ্দ হয়ে দিয়ে যায়, কারণ সেখানে লেখা দ্য প্রাইস ইজ সুইজারল্যান্ড 1 মিলিয়ন। এটা দেখে সে সাথে সাথে বলল, হোয়াট? এটা সুইজারল্যান্ড থেকে আনালো? 1 মিলিয়ন মানে বাংলাদেশি রেট 12,30,00,000 টাকা। রোদ কৌতূহল হয়ে পার্সেলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সোফায় এসে বসে পার্সেলটা খুলতে নিলে ফারি বলল, ডেলিভারি ম্যান তো বলল এটা আরিশ ভাইয়ার। তো তাহলে তুই আনবক্সিং করছিস কেন? তাতে তোর সমস্যা? আরিশ এনেছে, আর আমি দেখবো না? ভাইয়ের জিনিসে অন্য কেউ হাত দেখ, এটা তার পছন্দ না। এটা তো তুই জানিস আপু। তাহলে রোদ ফারির কথায় তেমন পাত্তা না দিয়ে পার্সেলটা আনবক্সিং করে দেখে একটা মাঝারি সাইজের লম্বা সাইজের চ্যাপ্টা বক্স, যেটা চোখচোখে কালো কাঠের তৈরি, ম্যাট ফিনিশে খুব যত্ন তৈরি করা। রোদ বক্সটা দেখে আরও অবাক হয়, এত নিখুঁত, এত সূক্ষ্ম, এত কম্বিনেশন। রোদের চোখ জোড়া বক্সের উপরে আটকে যায় এত নিখুঁতভাবে তৈরি করা দেখে। বক্সের ওপর পিঠটায় খুব সুন্দর করে খোদাই করে সুইজারল্যান্ডের লোগো দেওয়া। রোদের বক্স এপিটোপিট সম্পূর্ণ দেখা হয়ে গেলে বক্সে কি আছে দেখার জন্য বক্স খুলতে নিলে দেখে সেখানে একটা পাসওয়ার্ড। রোদের পাসওয়ার্ড দেখে বক্স খুলতে তেমন সমস্যা হয় না, কারণ পাশেই পাসওয়ার্ড কোড দেওয়া ছিল। রোদ বক্সটা খুলে যেন চোখ কোঠায় ওঠার উপক্রম, সাথে এত সুমিষ্টি ঘ্রাণ বের হতে দেখে চোখটা বন্ধ করে নেয়। অতঃপর চোখ খুলে বক্সের ভেতরে দেখে নরম ভেলভেটের কাপড়ে মোড়ানো সাদা কাপড়টা সরাতে কিছু ছোট ছোট লেড লাইট জ্বলে ওঠে হীরা মিশ্রিত স্বর্ণের চেনের ওপর। এটা দেখে রোদ কতক্ষণ যে চোখ দুটো বড় বড় করে চেইনটার দিক তাকিয়েছিল সেটা হয়তো সে নিজেও জানে না। একটা সময় ধ্যান কেটে গেলে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, ও মাই গড, একটা চেনের মূল্য কত? তাছাড়া আরিশ মেইলি চেন দিয়ে কি করবে? এসব ভেবে রোদ চেইনটা হাতে নিয়ে বাড়ির সকলকে বসার ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। রোদের ডাকে সানজিদা খান, লিমা খান ও মেহজাবিন খান আসলেও মোমেনা খান রান্নাঘরেই রইলেন, কারণ সবাই তো আর একসাথে যেতে পারবে না। রান্নাটা চুলোয় বসানো, তাই উনি আর আসেননি। ওনাদের আসতে দেখে রোদ চেইনের বক্সটা সানজিদা খানের সামনে ধরে বলল, বড় আম্মু দেখো, কি এটা? তোমার ছেলে আনিয়েছে। রোদ একটা নোট ওনার দিক দিয়ে বলল, দেখো এই নোটটা পড়ে। সানজিদা খান রোদের হাত থেকে গোল্ডেন কম্বিনেশন করা একটা পেপার হাতে নিয়ে তাতে লেখা দেখে, লিমিটেড টু নো মোর নো লেস। এই হীরের চেনটি পৃথিবীতে শুধুমাত্র 2টি কপি আছে। একটি সুইজারল্যান্ডের স্থানীয় বিলাসবহুল ধনী জিয়ান লুইজি গ্যান্টনারের ছেলে লুসিয়ানের বইয়ের জন্য, ও আরেকটি তারই অপর ছেলের বইয়ের জন্য। এই 2টি ছাড়া এই গহনাটি আর কোনো প্রতিলিপি কখনো তৈরি হবে না। এটি একান্ত অমূল্য আর একেবারেই চিরন্তন। সানজিদা খানের পেপারটা পড়া হয়ে গেলে
রোদের হাত থেকে চেনটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ওনার চোখ জোড়া সরু হয়ে আসে। উনি রোদের দিকে তাকিয়ে কিছু বলবেন, তখনই আরিশ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে ভ্রুকুচকে সেদিকটায় এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে এখানে? সানজিদা খান ছেলের আগমনে ওনার হাতের চেইনটা আরিশের সামনে ধরে বলল, তুমি এনেছো? আরিশ পার্সেল পৌঁছে গেছে ফোন পেয়েই নিচে নেমে আসছিল পার্সেল নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখে পার্সেল আনবক্সিংও হয়ে গেছে। এটা দেখে আরিশের মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে যায়, কারণ তার জিনিসে কেউ হাত দিক সেটা তার কোনো কালেই পছন্দ ছিল না। আর এখন পার্সেল নিতে এসে সম্পূর্ণ খোলাতে গম্ভীর কণ্ঠে বলল, এটা আনবক্সিং করেছে কে? রোদ। আরিশ রোদের কথা শুনে আগুন চোখে ওর দিকে তাকিয়ে বলল, তোর সাহস কি করে হলো আবার জিনিসে হাত দেয়ার? রোদকে চুপ করে থাকতে দেখে আরিশ জোরে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? রোদ আরিশের ধমক খেয়ে মিনমিন করে বলল, আসলে এত ছোট পার্সেল, এত রেট দেখে আমি কৌতূহল হয়ে পার্সেলটা খুলেছি। নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দেওয়ার আগে অন্তত 10 বার ভাববি। কিন্তু তুমি এত দাম দিয়ে এই চেন কার জন্য এনেছো? কারো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সানজিদা খান আরিশের তেড়া উত্তর শুনে বললেন, ওর প্রশ্নের উত্তর না দিয়ে আমার প্রশ্নের তো উত্তর দেবে। আম্মু, আমি কারো প্রশ্নের উত্তর কিংবা কারো মত মতো চলতে পছন্দ করি না, এটা তো তুমি জানো। বুঝলাম, কিন্তু তুমি এটা আনিয়েছো কার জন্য? আরিশ বিরক্ত নিয়ে অন্যদিক তাকিয়ে বলল, আমার বউয়ের জন্য। এই চেন পৃথিবীতে 2টো কপি, আর এই চেনের অন্য কপি কোনো সাধারণ মানুষের কাছে না, বিলাসবহুল সুইজারল্যান্ডের স্থানীয় ধনী লোকের কাছে। তাহলে তুমি এই দ্বিতীয় কপি কোথায় পেলে? এটা বাবাই পাঠিয়েছে, আর এর অন্য কপি লুসিয়ান মানে ছোটর কাছে। ও, উনি পাঠিয়েছেন? হ্যাঁ। রোদ আবারও কৌতূহল হয়ে আরিশ বউয়ের জন্য আনিয়েছে বলতে কাকে বুঝিয়েছে এটা জানতে আরিশের সামনে গিয়ে বলল, তুমি কাকে বউ বলছো? আমার মৌকে। কোনো সম্পর্ক নেই ওর সাথে তোমার, কারণ বড় আম্মু তোমার সাথে। রোদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে সানজিদা খান রোদকে একপাশে টেনে নিয়ে গিয়ে আস্তে করে বলল, তুই কি বলতে চাইছিলি ওকে? বড় আম্মু তুমি তো। এটা আরিশ জানে না, ওকে এসব কিছু বলার দরকার নেই, না হয় আবার কুরুক্ষেত্র বাঁধবে। কিন্তু বড় আম্মু। আরিশ রুমে যাক, আমি তোকে বলবো। আরিশ একবার তার মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে অতপর ওপরে জ্যোতির রুমের দিকে তাকিয়ে গলা ছেড়ে ডাকলো, মৌ, মৌ। জ্যোতি রুমে বসে তানিশার সাথে ফোনে আড্ডা মারছিল। তখন আরিশের ডাক শুনে ফোনটা কেটে দিয়ে উঠে দাঁড়ায়, আর মনে মনে ভাবে এই সময় কেন রাখছে এই লোক। ওরে এসব ভাবার মধ্যে নিচের থেকে আবারও আরিশের একই ভাবে ডাক আসে। পরপর ডাকাই জ্যোতি তাড়াতাড়ি করে শরীরে ওড়নাটা পেঁচিয়ে ছোট ছোট পায়ে সিঁড়ির কাছে আসতে দেখে নিচের সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। এটা দেখে আর চোখে একবার সবার দিকে তাকাচ্ছে, তো আরেকবার আরিশের দিকে তাকাচ্ছে। জ্যোতি নিচে এসে আরিশের দিক থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, ডাকছেন কেন আমাকে? কাছে আয়। আরিশের সহজ কথায় জ্যোতি একবারও ওর বড় আম্মু তো একবার সবার দিকে তাকাচ্ছে। জ্যোতি সবাইকে দেখে পরপর ঢোক গিলে নিল, অতপর আরিশের দিকে তাকিয়ে বলল, এখানেই ঠিক আছি, আপনি ডেকেছেন কেন বলেন? জ্যোতির কথায় আরিশ জ্যোতির হাত ধরে ওর কাছে দাঁড় করিয়ে বলল, তেরামি আমার পছন্দ না, তারপরও সেটাই করবি আমার সামনে। ন্যাকামি করে। এই বলে আরিশ চেনটা জ্যোতির গলায় পরিয়ে দিয়ে বলল, তুই না সেদিন বলেছিলি তোর ছোট পেন্ডেন্ট দিয়ে চেইন পরতে অনেক ভালো লাগে? কিন্তু আমার। নিজের হাতে পরিয়ে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিনও যেন এটা তোর গলা থেকে খোলা না হয়। আর যদি ভুলবশত খোলার চেষ্টা করিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জ্যোতিকে চুপ করে থাকতে দেখে আরিশ বলল, সোজা রুমে যাবি, গো। আরিশের কথাটা বলতে দেরি, কিন্তু জ্যোতি ছোট ছোট পায়ে সেখান থেকে যেতে দেরি হলো না। জ্যোতি চলে যেতে আরিশ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলে তখন? রোজ সানজিদা খানের পাশ থেকে আরিশের কাছে এসে বলল, এত দামি একটা চেন তুমি ওর মতো মেয়েকে দিলে?
মৌ আমার কাছে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে দামি, আর সেখানে সামান্য চেইন। ওই মেয়েকে রোদের মুখে বারবার ওই মেয়ে শুনে আরিশ ঠাস করে রোদের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, মৌ তোর বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে বড়। কারণ মৌ আমার বউ, তাই এখন থেকে ওকে সম্মান দিয়ে কথা বলবি। আর যদি সেটা না পারিস তো ওর সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। এই বলে আরিশ সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। আরিশ চলে যেতে রোদ ভেজা চোখে ওর বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, বড় আম্মু, তুমি তো বলেছিলে আরিশ দেশে ফিরলে তুমি আমাকে তোমার ছেলের বউ বানাবে। তাই তো আরিশ চলে যেতে ডিভোর্স পেপার বানিয়ে সেখানে জুইয়ের সাইন নিয়েছিলে। তাহলে এখন? বলেছিলাম রোদ আম্মু, কিন্তু সে কথা আমি রাখতে পারছি না। আর ডিভোর্সের কথা আরিশ জানে না, আমি তাকে জানাতেও চাই না। তাছাড়া সবচেয়ে বড় কথা, সেদিন আমার চাপে পড়েই মৌ ডিভোর্স পেপারে সাইন করেছিল, কিন্তু আরিশ সাইন করেনি। সে সাপেক্ষে তাদের ডিভোর্স এখনো হয়নি। কারণ একজন সাইন করলে তো আর ডিভোর্স হয়ে যায় না, দুজনারই সাইন করতে হয়। বড় আম্মু, আমি তো আরিশকে ভালোবাসি। দেখ মা, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এইসব বিষয়ে আরিশ জানলে আবারও রাগারাগি করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সানজিদা খান এতটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন, ও আজ দেশে ফিরেছে কতদিন, কিন্তু ওর আব্বুর সাথে একটা কথাও বলেনি। এখন আবার এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ও চলে যাক, আমি মা হয়ে এটা চাইছি না। রোদ তার বড় আম্মুর কথা শুনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। সেও তো তার বড় আম্মুর কথায় আরিশকে নিয়ে স্বপ্ন বুনছিল। মাঝপথে এসে রোদ যদি স্বপ্নটা নিমিষেই উধাও হয়ে যায়, তখন প্রতিটা মানুষই ভেঙে পড়ে। ওই যেমন পাখি একটা একটা করে বন নিয়ে তার বাসা বনে, রোদও ঠিক প্রতিটা দিন নিয়ে একটা একটা করে আরিশকে নিয়ে স্বপ্ন বুনত। কাউকে ভালোবাসা কি অন্যায়? একদমই না। রোদকে কান্না করতে দেখে সানজিদা খান ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, রোদ আম্মু, তুমি কান্না করো না, আমি তোমাকে আরিশের থেকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। রোদ ওর বড় আম্মুর দিকে ফিরে গলা জড়িয়ে হাউমাউ করে কান্না করতে করতে বলল, বড় আম্মু। প্যারায় বিকেল গড়িয়ে এলো। আয়ান বাইক নিয়ে বাড়িতে আসার সময় তানিশাদের বাসার সামনে দাঁড়ালো। আজ 2-3 দিন ধরে তার প্রেয়সীকে দেখা হয় না, কথাও হয় না। এখন তার প্রেয়সীকে এক নজর দেখবে, একটু কথা বলবে, তারপর এখান থেকে যাবে, আর নয়তো না। আয়ান এসব ভেবে ওর পকেট থেকে ফোনটা বের করে তানিশাকে ফোন দিতে প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বারেও হলো না। আয়ান বুঝতে পেরেছে তানিশা ইচ্ছা করে ফোনটা ধরছে না, কারণ সেদিন যে লজ্জাটাই না আয়ান তানিশাকে দিয়েছিল, সেটা কি সে এত তাড়াতাড়ি ভুলে গেছে? না, কখনোই না। আয়ান বার কয়েক ফোন দিতে তানিশা ফোনটা রিসিভ করে কণ্ঠ নামিয়ে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? নিচে আসো, তোমার সাথে কথা। আমি আসতে পারবো না। তুমি আসবে নাকি আমি উপরে আসবো? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। যা দেখার বাসা ঘরেই দেখবো। এখন ফোনের মধ্যে আমি কিছু দেখতে পারবো না। মানে? তুমি তো বললে দেখুন, তাই তো বললাম। এখন দেখবো না, বাসা করে দেখবো। আপনি আপনি একটা তোমার জামাই। বলে মুখ টিপে হাসলো। নিচে আসো, আর নয়তো আমি উপরে। এই না না, আপনি দাঁড়ান, আমি নিচে আসছি। গাঢ় টকটকে হলুদ কালারের ভিতর ছাই কালারের কম্বিনেশন করা একটা গোল কুচি দেওয়া ফ্রক, সাথে ম্যাচিং সালোয়ার ওড়না, নাকে একদম ছোট ডায়মন্ডের সাদা নাকফুল পরা, ঠোঁট দুটো গোলাপি রাঙা। সব মিলিয়ে যেন অসম্ভব সুন্দর লাগছে তানিশাকে। তানিশা বাইকের কাছে এসে দাঁড়াতে আয়ান বাইক থেকে নেমে হুট করে তানিশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আহ, এখন শান্তি লাগছে। আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। নাড়াচড়া করো না। কিন্তু সে কি আর আয়ানের কথা শুনে? মোটেও না। আয়ান জড়িয়ে ধরতে আয়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আয়ানের বুকে তখন থেকে থাপড়াথাপড়ি করেই যাচ্ছে। আয়ান কাজে ব্যাঘাত পেতে আরও শক্ত করে তানিশাকে জড়িয়ে ধরল, যাতে ও নড়াচড়া করতে না পারে। আয়ান তানিশাকে এতটা জোরে ওর সাথে চেপে রেখেছে যে তানিশা নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। একটা সময় বিরক্ত হয়ে শান্ত হয়ে যায় তানিশা। আয়ান অনেকক্ষণ জড়িয়ে থাকার পর তানিশাকে ছেড়ে দিয়ে ওর দিক তাকাতেই ভীষণ মায়া হয় ওর।
অতপর আয়ান ওর হাত দ্বারা তানিশার গালের দুই পাশে আবদ্ধ করে, পরপর পুরো মুখমণ্ডলে চুমুতে ভরিয়ে দেয়। হঠাৎ এমনটা হওয়ায় তানিশা কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কণ্ঠ নামিয়ে বলল, আপনি দিন দিন অসভ্যতামি করছেন। হবু বউয়ের সাথে একটু একটু অসভ্যতামি করাই যায়, কি বলো? মুখ চেপে অন্যদিক তাকিয়ে। আপনি কি এসব করার জন্য আমাকে ডেকেছেন? বলতে পারো একদমই তাই। এটা শুনে তানিশা চলে যেতে নিলে আয়ান ওর হাত ধরে পিছন থেকে জড়িয়ে ধরে তানিশার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, খেয়েছো দুপুরে? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কিছু জিজ্ঞেস করছি। তানিশা এক প্রকার বাধ্য হয়ে বিরক্ত নিয়ে বলল, খেয়েছি। পরীক্ষা তো আরেকটা আছে তাই না? হুম। নিজের যত্ন নেবে। হুম। তোমাকে দ্বিতীয়বার যেন ফোন দেওয়া না লাগে, প্রথম কলেই রিসিভ করবে। আয়ান তানিশাকে চুপ থাকতে দেখে ওকে ছেড়ে দিতে তানিশা আয়ানের থেকে অনেকটা দূরে সরে দাঁড়াতে আয়ান আর কিছু না বলে বাইকে উঠে তানিশাকে বাই বলে চলে যায়। আয়ান চলে যেতে তানিশার আগে ফেস করে হালকা চেঁচিয়ে বলল, আসছে রাজনীতি করে পাশাপাশি বড় লোক বলে যা চাইবে সেটাই হবে নাকি? আবার বলে হবু বউ। আরে বেটা, দরকার পড়লে তিশার মতো সুগার ড্যাডিকে বিয়ে করব, তাও আপনাকে করব না। ও থুরি, ওই তিশা তো টাকার জন্য বুইড়াটারে বিয়ে করছে, তাহলে আমি কেন সুগার ড্যাডিকে বিয়ে করব? কি বললাম আল্লাহ জানে। আল্লাহ, তুমি সুগার ড্যাডির কথাটা শূন্য না, সবই লোকটার জন্য হয়েছে, খচ্চর বেটা ছেলে। এই বলে দপদপ পা ফেলে বাসার ভিতরে চলে আসে। তখন জুথি রুমে আসার পরে আয়নার সামনে দাঁড়ায়। জুথির চোখ ঝলঝল করে ওঠে যখন হীরের চেইনটার উপর চোখ পড়ে। ওর হাতটা আনমনে চেইনটার উপর রাখে। জুথির চেইনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় ফালি চেইনটার বক্সটা হাতে নিয়ে ওর রুমে এসে জুথিকে চেইন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পছন্দ হয়েছে? কি হলো, চুপ কেন? জুথি আয়না থেকে চোখ সরিয়ে ফারির দিক তাকিয়ে বলল, আসলে উনি আমার একটা চেন ছিঁড়ে ফেলেছিলেন সেই দিন, তার জন্য। তোকে খুব মানিয়েছে। এটা দেখে দামি ব্র্যান্ডের মনে হচ্ছে, কিন্তু উনি যে চেইনটা আমার ছিঁড়ে ফেলেছিলেন সেটা এত দামি ছিল না। তো আমার কাছে তো অনেকগুলো টাকা আছে যেগুলো আমায় পরীক্ষার সময় সবাই দিয়েছিল, সেখান থেকে চেইনের দামটা জেনে দিয়ে দিব, কি বলিস? জুথির কথায় ফারি বিরক্ত হয়ে বলল, ভাই কি তোর কাছে টাকা চেয়েছে? আর সবচেয়ে বড় কথা, তোকে বিক্রি করলেও চেইনের অর্ধেক টাকাও হবে না। জুথি ফারির কথায় ভ্রু কুঁচকে বলল, কেন আমাকে বিক্রি করতে হবে কেন? ফারি ওর হাতের বক্সটা সহ পেপারটা জুথির হাতে দিয়ে বলল, দেখ গাদি, এটা সুইজারল্যান্ড থেকে আনানো, আর পেপারটায় রেট লেখা আছে 1 মিলিয়ন। তুই তো আবার বাহিরের টাকার রেট বাংলাদেশি টাকায় কত হয় সেটা জানিস না। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, 12,30,00,000 টাকা, যেটা সুইজারল্যান্ডের 1 মিলিয়ন। জুথি ফারির কথা শুনে চোখ দুটো বড় বড় করে বলল, এত দামি চেইন আমার চাই না, আমি এক্ষুনি এটা ফেরত দিয়ে আসবো। তুই কি করবি সেটা তুই জানিস, তবে দেখিস চেইন ফেরত দিতে গিয়ে আলু ভর্তা না হয়ে আসিস। ঠ্যাস মেরে কথা বলে জুথিকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। পরপর কেটে গেছে 2 দিন। আজকে ভার্সিটি প্রোগ্রাম পহেলা বৈশাখের। সকাল সকাল ফারি জুথিকে ঘুম থেকে উঠিয়ে ওর রুমে নিয়ে চোখ দুটো ছোট ছোট করে অনুনয়ের সুরে বলল, আমি তোদের বড় হয়েও আজ পর্যন্ত শাড়ি পরা শিখতে পারলাম না, তাই এত সকাল সকাল তোদের কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে আসলাম, আমাকে একটু শাড়ি পরিয়ে দে না তোরা। একবার জুথি ফারির দিকে তাকাচ্ছে তো একবার ফারি জুথির দিকে তাকাচ্ছে। সকাল 7:49 ঘুম ভাঙিয়ে আনায় ফারির তেমন রাগ না হলেও জুথির বেশ রাগ হলো। আর হবেই না কেন, কালকে রাত 12:44 পর্যন্ত পড়াশোনা করেছে। ইতিহাস পরীক্ষা বলতে কথা, তত রাত পর্যন্ত পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়েছিল। এখন একটু ঘুমাবে তা না, ঘুমের ব্যাঘাত ঘটাই দিল। তাই খিটখিটে মেজাজ নিয়ে জুথি বলল, বনু, তোমার আর সময় হলো না শাড়ি পরার?
সোনা পাখি আজকে প্রোগ্রাম, তাছাড়া আজকেও আসার কথা বলেছে। ইভার মুখে ও আসবে শুনে যুথি ফারির ঘুমের রেশ কাটিয়ে ইভার কাছে গিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, বনু, আমার তো এই পরীক্ষাটা দিলেই শেষ। এবার তোমার বিয়েটা খাবো প্লিজ। বাড়ির সবাইকে ভাইয়ের বিষয়ে বলো, আর তাড়াতাড়ি বিয়েটা করে আমাদের একটা বিয়ে খাওয়ার সুযোগ করে দাও। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে আপু। তাড়াতাড়ি সবাইকে বলো আমরা তোমার পাশে আছি। ইভা ওদের দুজনকে উৎসাহিত হতে দেখে মুখটা ফ্যাকাশে করে বলল, আমার তো ভয়ে কলিজা শুকিয়ে আসছে। তাছাড়া আমার মন বলছে আমি যতই তাদের বুঝাই না কেন, তারা কোনোদিনও এই সম্পর্ক মেনে নেবে না। তার সাথে আমার কতদিনের ইচ্ছা একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু সেটা মনে হয় পূর্ণ হবে না। কেন, আমরাও বলবো তোমার সাথে, তুমি একদম চিন্তা করো না। আমি নিয়ামুলকে অনেক ভালোবাসি। চোখ দুটো ছোট ছোট করে, এত মন খারাপ না করে আগে দেখা তো করো, দেখো ভাইয়া কি বলে। হুম। সময়টা প্রায় দুপুর। ইভা অনুষ্ঠানের মাঝামাঝি সময় ভার্সিটির চারুকলা পিছনের বাগানটায় নিয়ামুলকে দেখা করতে বলেছিল। ও সেখানটায় গেছে, গিয়ে দেখে নিয়ামুল একটা বেঞ্চের ওপর পা ঝুলিয়ে বসে আছে। ইভা ছোট ছোট পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন আপনি? নিয়ামুল ইভার উপস্থিতিতে টের পেয়ে ওর দিকে ঘুরে বলল, আলহামদুলিল্লাহ, আপনার সাথে কিছু কথা ছিল। বাসায় প্রায় বিয়ের প্রস্তাব আসে, আপনি কিছু করবেন না? আমি আর কত করব বলেন, কতবার বুঝাবো তাদের? কিন্তু আমি তো আপনাকে একবার যদি। ওর বাকি কথা শেষ করার আগে আরিশ ইভার হাত ধরে ওর দিকে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করছিস এই ছেলের সাথে এখানে? আসলে ভাইয়া, বাড়ি চল। আমি কোনো কথা শুনতে চাই না। কাল রাতে আব্বু কি বলেছিল তোকে শুনিসনি? ইভাকে নিচের দিকে তাকিয়ে কান্না করতে দেখে আরিশ নিয়ামুলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, কান খুলে শুনে রাখো, তালুকদার বংশের সাথে আমাদের খান বংশের কোনোদিনও কোনো সম্পর্ক হবে না। তাই আমার বোনের থেকে দূরে থাকবে। আর অবশ্যই ওর বিয়ের কার্ড তোমাকে পাঠিয়ে দেব, বিয়ের দিন চলে আসবে। এই বলে ইভার হাত ধরে চলে আসে। ইভা আসার সময় কান্না করে আরিশকে বলল, আমি বড় আব্বুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। তাও তুমি তাকে কিছু বলো না প্লিজ ভাইয়া। আমি ওর সাথে দেখা করেছি, শুনলে বড় আব্বু কষ্ট পাবে। সময়টা সন্ধ্যা 7:12। ইভাকে দেখতে খানবাড়িতে ছেলেপক্ষের লোকেরা এসেছে। যদিও আজকে ইভাকে দেখতে আসবে সেটা সাফওয়ান খান গতকাল রাতেই জানিয়েছিলেন। ছেলে নাকি তার পরিচিত, তাছাড়া তারাও খান বংশ। এখানে যেহেতু সাফওয়ান খান নিজেই রাজি, তাই মোমেনা খান আর কিছু নিজেই জিজ্ঞেস করেনি ছেলের ব্যাপারে। রোদ, ফারি, যুথি, ইভা রুমে এক কোণে বসে আছে, আর রোদের আমও মেহজাবিন খান ইভাকে রেডি করছেন পাত্রপক্ষের সামনে নেওয়ার জন্য। ইভাও চুপচাপ বসে আছে। চাচিমণি যেভাবে যা বলছেন সেটাই চুপচাপ করে যাচ্ছে। তখন ইভাকে বাড়িতে নিয়ে আসার পর ইভাকে কান্না করতে করতে রুমের ভিতরে চলে যেতে দেখে যুথি ফারি তার কিছুক্ষণ পর সবার চোখের আড়ালে ইভার রুমে গিয়ে দেখে ইভা বিছানার ওপর শুয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে। এটা দেখে যুথি ইভার কাঁধের ওপর হাত রেখে বলল, এভাবে কাঁদছিস কেন বনু? যাকে আর আমার পাওয়া হলো না। কি হয়েছে সেটা বলবা তো? আরিশ ভাইয়া ওর সাথে কথা বলতে দেখে ফেলেছে। ভাইয়া ডাইরেক্ট বলে দিয়েছে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। আর যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তো? আরিশের কথা শুনে যুথির মেজাজটা তো পুরাই ফায়ার। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি পেয়েছেটা কি উনি? সবার জীবন কি ওনার কথায় চলবে? আমি এক্ষুনি ওনার সাথে কথা বলবো। এই বলে রুম থেকে বের হতে নিলে ইভা যুথির হাত ধরে বলল, আজ আমাকে দেখতে আসবে। বড় আব্বু নিজে ছেলে পছন্দ করেছেন। তুই কিছু বলবি না? আমি মেনে নিয়েছি, আল্লাহ আমার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। পারবে অচেনা মানুষটাকে মেনে নিতে? যখন ফ্যামিলির সবাই চাইছে তখন মানিয়ে নিব। ইভার মুখে এমন কথা শুনে যুথিও আর কিছু না বলে ফারির দিকে তাকিয়ে দুজনে একসাথে হুররে বলে ইভাকে জড়িয়ে ধরে বলল,
অবশেষে একটা বিয়ে খেতে পারবো। এটা বলে দুজন ইভার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুম থেকে চলে আসে। ওরা দুজন চলে যেতে ইভা বিছানার উপর বসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ থেকে দুফোঁটা পানি ফেলল। কি আজব তাই না? আমি বললাম মেনে নিব, ওরাও কি খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা আমার পাশে ছিল, এখন তারা আমার একটা কথাই মত ঘুরিয়ে নিল। আদৌ কি আমি মানাতে পারবো?